আজ বিজয়া দশমী শেষ দিনে দেবী বিসর্জনের মধ্যে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের এবারের আয়োজন। উৎসবমুখর পরিবেশে রাজধানীর হোয়াইট হাউসে বুড়িগঙ্গা নদীতে শুরু হচ্ছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর দেবীর জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দেবী দুর্গা সকল অনাচার বিপদ দূর করে দেশের জন্য মঙ্গল শান্তি বয়ে আনুক এমন প্রার্থনা ভক্তদের। এই উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে পল্টন থানা পূজা উদযাপন কমিটির দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। ভক্তদের মুখে একদিকে যেমন বিদায়ের বিষণ্ণতা, তেমনি আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশার আনন্দ দেখা যাচ্ছে। এবার রাজধানীর 254টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি ঘাটে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হবে। ঢাকা ঢোলের বাদ্য বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বিভিন্ন প্রান্তে পূজা মণ্ডপগুলো থেকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে ট্রাক ভর্তি করে এখন সদরঘাটের দিকে যাচ্ছে। প্রতিটি ট্রাকের সঙ্গে আছেন ভক্তের ভিড়, যারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গানে মেতে উঠেছেন। উৎসবের এই শেষ লগ্নেও মানুষের উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজধানীর কয়েকটি পয়েন্ট থেকে র্যালি বের করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশ ও জাতির মঙ্গল কামনায় শোভাযাত্রায় অংশ নেন হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ। আজকে মাকে বিজয়া দশমীর মাধ্যমে বিদায় দিয়ে দেশের শান্তি, সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মাকে এখন বিসর্জন দিচ্ছি। বিদায় মানে তো একটা আবেগে আমরা আপ্লুত, একটা বিষাদ। তো এইভাবে আমরা বিদায় দিচ্ছি। তবে এই বিদায়, শেষ বিদায় নিয়ে মাকে আমরা আগামী বছর আরো পাবো, এটা সাময়িকভাবে। সকল অশুভ শক্তি নির্মূল করে মা যাতে শুভ শক্তি দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে মনের পরিবর্তন করে দেয়, যাতে আমরা ভালোভাবে, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকটা মানব জাতি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে একসাথে প্রত্যেকে ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা সুন্দরভাবে পালন করতে পারে। আমাদের দেশে হাজার বছর ধরে আমাদের সব ধরনের ধর্ম অবলম্বী যার ধর্ম পালন করে আসছে। পুলিশের যে কাজ, সবাইকে নিরাপত্তা দেওয়া, আমরা কিন্তু কোনোভাবেই সেই কাজ থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। আন্তরিকতার সাথে আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। দেবী বিসর্জনের মধ্যে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের এবারের আয়োজন। রাজধানীর 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি ঘাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়ে থাকে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট ও নবাববাড়ি ঘাটে। ওয়াইজঘাটের প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, এবার কোন তিথিতে দেবী বিসর্জনের সময় নির্ধারণ করা হয়েছে এবং ওয়াইজঘাটের আয়োজন কেমন দেখছেন? শুরুতে আপনাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আপনি জানেন যে এই দুর্গোৎসবের একেবারে শেষ যে কার্যক্রমটা দেবী প্রতিমা বিসর্জন, এবং সেটা কিন্তু শুরু হয়েছে বেলা 3টার আগে থেকেই। এই রাজধানীর যে ওয়াইজ ঘাট, যেটাকে বলা হয় বিনা স্মৃতি ঘাট, এখানে প্রতিমা বিসর্জনের জন্য যে ধরনের কার্যক্রম আয়োজন দরকার তার পুরোপুরি কিন্তু এখানে প্রস্তুতি রয়েছে। যদিও ঢাকেশ্বরী মন্দির থেকে যেই প্রতিমার যে একটা শোভাযাত্রা প্রত্যেক বছরের মতো এখানে আসে, সারিবদ্ধভাবে ট্রাকে করে ভক্তরা তাদের বিভিন্ন মণ্ডপের যে প্রতিমা নিয়ে আসেন, সেই যাত্রাটা এখনো আসেনি। তারপরেও বিভিন্ন মন্দির থেকে বেশ কিছু প্রতিমা এসেছে এবং প্রতিমাগুলো এই বুড়িগঙ্গা নদীতেই কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। এখানে এই প্রতিমা বিসর্জনের কার্যক্রম যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দিতে পারে, এর জন্য আয়োজকরা বেশ তৎপর রয়েছে। এই ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে পুলিশ, সেনাবাহিনী রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে। কয়েক ঘন্টাখানি আগে ঢাকা ডিএমপির যে কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি এসেছেন, তিনি এই পুরো বিষয়টি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আগামী 2 থেকে 3 ঘন্টা যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত এই পূজার এই বিসর্জন দেবী বিসর্জন কার্যক্রম শেষ না হবে তারা কিন্তু এই পুরোপুরি কার্যক্রমটা কিন্তু সুন্দরভাবেই তারা পরিচালনা করবেন। এর পাশাপাশি পূজার যে সার্বজনীন কমিটি তারাও রয়েছে, সব মিলিয়ে যে আয়োজন সেটা রয়েছে। যেহেতু এখন পর্যন্ত ঢাকেশ্বরী থেকে গুলিস্তান হয়ে সদরঘাট হয়ে এই ওয়াইজ ঘেটে যে প্রতিমার যেই শোভাযাত্রাটা সেটা যদি এখন পর্যন্ত আসেননি, এবং এই যে নদীর ঘাটে যে নৌকা, এই নৌকাগুলোতেই কিন্তু প্রতিমা উঠানো হয় এবং তাদের যে ধর্মীয় আচার রীতি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে থাকে এবং তারপরে দেবী দুর্গাকে বিসর্জন দেন। এবং যারা ভক্তরা আসেন সনাতন ধর্মাবলম্বীদের যে লোকজন তারা বলছেন যে যদিও 5 দিন তাদের জন্য একটা উৎসবের দিন ছিল, একটা আনন্দের দিন ছিল, তারা 5 দিন বেশ ভালোভাবে কাটিয়েছেন এবং আজকে তারা দেবীকে বিসর্জন দিচ্ছেন। তাদের জন্য এটা একটি কষ্টের, তারপরেও যেহেতু দেবীকে বিসর্জন দিতে হয় তাকে এটা তারা বিসর্জন বলছে না, তারা বলছেন এটা এক ধরনের প্রস্থান। তিনি এই দেশের যত অমঙ্গল যত বিপদ সব যাতে দূর হয় এবং শান্তির বার্তা এই দেশে যাতে শান্তি সমৃদ্ধি থাকে সেই বিষয়গুলো তারা বলছেন। এবং তারা বলছেন যদিও তাদের মধ্যে একটু কষ্ট, তারপরেও তাদের দেবীকে তারা বিসর্জন দিচ্ছেন, এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার। যে যার অবস্থান থেকে কিন্তু তারা প্রার্থনা করছেন, তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো রয়েছে। সব মিলে রয়্যাল বলা চলে কিছুক্ষণের মধ্যে হয়তো যেই ঢাকেশ্বরী মন্দিরে যে শোভাযাত্রা সেটা আসবে এবং ঢাকের বা ঢোলের তালে তালে ভক্তরা কিভাবে তাদের যে প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন সব মিলে সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে সংবাদে দেখাতে পারবো। এখন পর্যন্ত সবকিছু প্রস্তুতি সম্পন্ন আছে। যখনই যেই পূজা মণ্ডপের প্রতিমা এখানে নিয়ে আসা হয় সেটা কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হয় এবং নদীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়গুলো কিন্তু দেখানো সার্বিকভাবেই নৌ পুলিশ তারাও নজরদারি রাখছে। সব মিলিয়ে রয়্যাল আমার কাছে এখন পর্যন্ত এই ওয়াইজ ঘাট বা বিনা স্মৃতি ঘাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার কাছে আমরা ফিরবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন ওয়াইজঘাট থেকে, সেখানে প্রতিমা বিসর্জনের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে কক্সবাজার থেকে আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হয়েছিলেন, যাচ্ছিলাম সেখানকার প্রতিমা বিসর্জনের সর্বশেষ খবর। এদিকে রাজশাহীতে সনাতনী সংঘের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন। বেলা 12টার দিকে রাজশাহী মহানগরীর মুন্নুজান ঘাটে হয় প্রতিমা বিসর্জন। প্রথমে রীতি অনুযায়ী প্রতিমা 7 পাক ঘুরিয়ে নৌকায় তোলা হয়। এরপর নৌ ভ্রমণ শেষে পদ্মার নদীর জলে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গাকে। এই সময় ঢাকের তাল ও মন্ত্র পাঠে আগামী 1 বছরের জন্য দেবীকে বিদায় দেন ভক্তরা। আজ দিনভর বিভিন্ন মণ্ডপ থেকে আসা প্রতিমাগুলোর মহানগরীর মুন্নুজান ঘাট সহ বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হবে। দর্শক, দেশের আরও একটি প্রতিমা বিসর্জনের আয়োজন হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে। এরই মধ্যে 2-1টি প্রতিমা সেখানেও আসা শুরু করছে, সেই বিষয়ে আমরা জানবো পরবর্তী সময়ে। আমরা জেনে নিচ্ছি অন্যান্য আরও কিছু সংবাদ। দুর্গাপূজার বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। ভোর থেকেই ভক্তরা জড়ো হন দেবী দুর্গা চরণের শেষ অঞ্জলি দিতে। এ সময় নারী ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলা আর আরতিতে। সব আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেয়া হবে দেবীর মূর্তি। সহকর্মীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে দেবীকে বিদায় জানানোর আগে নারীরা তাকে বেলপাতা, ধান ও তুরবা নিবেদন করেন। সেই সাথে দেবীর চরণ রাঙিয়ে দেন সিঁদুর দিয়ে। চট্টগ্রাম নগরীতে প্রতিটি মণ্ডপেই সকাল থেকে চলে পূজা, অঞ্জলি ও বিদায় সংবর্ধনা। বিকেলে নগরীর কালুরঘাট, কর্ণফুলী নদীর পার ও পতেঙ্গা সমুদ্র সৈকতে মহা সমারোহে প্রতিমা বিসর্জন দেওয়ার কথা। মা চলে যাচ্ছে, মনটা অনেক খারাপ, কোনো ব্যাপার না, আরেক বছর পর মা আবার আসবে। আগামী বছর যেন মাকে আমরা আরো বেশি করে বরণ করে নিতে পারি, এটার একটা অপেক্ষা। সকল অকল্যাণ অমঙ্গল দূর হয়ে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে ওঠা আমাদের জীবন। মানিকগঞ্জে দেবী দুর্গাকে শেষ মুহূর্তের অঞ্জলি, প্রসাদ বিতরণ ও যজ্ঞ করা হয়। দেবীর কাছে প্রার্থনা করেন মানব কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের জন্য। মায়ের কাছে প্রার্থনা পৃথিবীর সবার যাতে মঙ্গল হয়, সবার কামনা বাসনা যাতে পূর্ণ হয়, সবাই যাতে ভালো থাকে, সবার সুখ শান্তি বজায় থাকে জীবনে। বরিশালে সকাল থেকেই অঝরে বৃষ্টি আর দুর্গার চলে যাওয়ার বিষাদ যেন মিলে একাকার। এমন পরিবেশেই দেবীর চরণে শেষ অঞ্জলি দিতে ও সিঁদুর খেলতে সকাল থেকেই মণ্ডপে আসেন ভক্তরা। সে মাত্র 5 দিন থাকছে, আবার চলে যাচ্ছে, সো মানে
মাকে আমরা মিস করবো। মা মঙ্গলময়ী, সবার মঙ্গল সবার উপরে বর্ষিত হোক। দশমীর দিনে রংপুরে সনাতনী নারীরা আনন্দে মেতে উঠে সিঁদুর খেলায়। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই শারদ উৎসব। পিন্টু হাজং, ৭১। দর্শক, ঢাকার ধামরাইয়ের শেষ মুহূর্তের দেবীর চরণে অঞ্জলি দিয়ে সিঁদুর খেলায় মেতেছেন নারী ভক্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেক সিঁদুর খেলা কতক্ষণ চলবে এবং বিসর্জন কখন শুরু হবে, সর্বশেষ খবর জানতে চাই। রয়্যাল, আমি এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার যাত্রাবাড়িতে। আপনাকে জানিয়ে রাখি, এবার ধামরাই উপজেলায় মোট 202টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অঞ্জলি, আরতি, পূজা অর্চনা, শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু ধর্ম সম্প্রদায়ের প্রধান যে ধর্মীয় উৎসব সেটি বিজয় দশমীতে কিন্তু আজ ধামরাই স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময় কিন্তু শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তাছাড়া হিন্দু শাস্ত্র মতে এই দিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কিন্তু দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের যে অসুখ, প্রবৃত্তি, কাম, হিংসা, ক্রোধ, লালসা ইত্যাদি বিসর্জন দেওয়াই কিন্তু বিজয় দশমীর মূল তাৎপর্য। এছাড়া এইসব প্রভৃতি বিসর্জন দিয়ে কিন্তু একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু এই আয়োজনের উদ্দেশ্য। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু দেবী দুর্গা বিদায়ের আগে ধামরাই জেলায় আমি বিভিন্ন মণ্ডপে দেখেছি যে সিঁদুর খেলায় মেতে উঠেছিল সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে দেবী দুর্গা মা আছেন তাকে কিন্তু তারা সিঁদুর দিচ্ছেন। তাছাড়া শাস্ত্র মতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া যে সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে কিন্তু আশীর্বাদ নেন এবং পান ও মিষ্টি দিয়ে কিন্তু দুর্গা মাকে সিঁদুর ছড়ানোর পর তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করবেন তারা। এরপর কিন্তু দর্শন দুজনের মধ্যে দিয়ে এই যে 5 দিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু শেষ হবে। আমরা কিন্তু জানিয়ে রাখি যে এবার কিন্তু পূজা মণ্ডপে যারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আমরা দেখেছি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ এবং এখানে কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীও কিন্তু টহল দেখেছি, তারা বিভিন্ন সময় তারা টহল দিচ্ছেন। ধন্যবাদ। অনেক খবর রাখতে থাকুন, প্রয়োজন আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে ধামরাই থেকে শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলেন জাহিদুল ইসলাম অনেক। জানছিলাম সেখানকার শেষ মুহূর্তের দেবী চরণের অঞ্জলি, সিঁদুর খেলা এবং কখন বিসর্জন হচ্ছে সেই খবরগুলো। এদিকে বৃষ্টি, রোদ আর সমুদ্রের গর্জনে কক্সবাজার মুখর পর্যটকের আনাগোনায়। দুর্গাপূজার টানা ছুটিতে পাহাড় প্রেমীরাও নীল জলের দলে যোগ দিচ্ছেন এবার। তাই হোটেল মোটেলের কর্মকর্তারা বলছেন এবার প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক এসেছেন কক্সবাজারে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের শত শত হোটেল মোটেল কটেজের সব রুমই এখন পর্যটক। কোথাও খালি নেই। টানা ছুটির দিনে নতুন করে ভ্রমণে আসতে চাইলে থাকার জায়গা পাবেন না অনেকে, কারণ ভ্রমণ পিয়াসীদের গন্তব্য এখন কক্সবাজার। পাহাড় অশান্ত থাকায় কক্সবাজার বেছে নিয়েছেন অনেকেই। অক্টোবর থেকে আমাদের মার্চ পর্যন্ত একটা সিজন শুরু হয়, সেক্ষেত্রে পাশাপাশি অক্টোবরের শুরুতেই আমরা দুর্গাপুজোর ছুটিটা পেয়েছি 2 দিনের। তো পাশাপাশি আবার সরকারিভাবে শুক্র শনিও রয়েছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রায় টানা 4 দিনের কারণে পর্যটকের চাপ একটু কক্সবাজারে বেশি হয়েছে এবং তাদের কক্সবাজার পর্যটক যারা আসছেন তাদেরকে বরণ করতে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছে এবং আগামীতেও থাকবে এটা। তবে কখনো কখনো বৃষ্টি বাধা দিচ্ছে পর্যটকদের অবিরাম চলাফেরায়, যদিও সমুদ্র আর বৃষ্টির ছন্দে রোমাঞ্চিত হচ্ছেন অনেকে। কক্সবাজার এই পর্যন্ত আমি 8 থেকে 9 বার আসছি, এবং বৃষ্টিটা পাওয়া হয় না কখনো। এবার বৃষ্টিটা পাইছি, ওয়েদারটাও খুবই ভালো, ঠান্ডা ওয়েদার, তারপরে হচ্ছে বৃষ্টির মধ্যে চমৎকার, এক কথায় চমৎকার একটা ওয়েদার। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি আর পূজার ছুটি পেয়েছি, তো তাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পূজার ছুটিতে আইসা খুবই ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে আসছি, আমরা ফ্যামিলিতে আসছি 107 জন, আমার দাদার ফ্যামিলি। পরিচ্ছন্ন, পর্যটক বান্ধব এবং শৃঙ্খল কক্সবাজারের স্বপ্ন সবসময় থাকে পর্যটকদের। রুম ভাড়া, গাড়ি ভাড়া নিয়ে অভিযোগটা বরাবরের মতোই এবারও আছে। আমি এসেছিলাম 3 বছর আগে, তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, এত বেশি নোংরা ছিল না, সমুদ্র অনেকটা অনুকূলে ছিল। কিন্তু এইবার অবস্থাটা বেশ একটা ভালো দেখছি না, যে ময়লা আর
নিরাপত্তা, এই দুইটা যদি একটু আরেকটু জোরালো করা হয়, আশা করতেছি আমরা বাংলাদেশি হিসেবে বিদেশি পর্যটকরা আরো বেশি আনন্দিত হবে আমাদের বাংলাদেশে এসে। সমুদ্রে স্নানে নেমে পর্যটকদের দুর্ঘটনা রোধে এখনও সজাগ আছে সিসেফ লাইফগার্ড। দুর্গাপূজা উপলক্ষে আমাদের বিশেষ হচ্ছে সুদৃষ্টি রয়েছে, যাতে এই অবস্থায় কোনো ধরনের পর্যটক বা যারা প্রতিমা বিসর্জন দিতে আসবে তারা যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। সতর্ক আছে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ। আজ প্রতিমা বিসর্জনের দিন পর্যটক ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর থাকছে সৈকত। কামরুল ইসলাম মিন্টু, একাত্তর, কক্সবাজার। দর্শক, আবারও জেনে নিচ্ছি বিজয়া দশমীর খবর। বিজয়া দশমীর নানা আয়োজন চলছে নারায়ণগঞ্জে। সেখানে খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাবিব রহমান। হাবিব, পূজা মণ্ডপগুলোতে বিজয়া দশমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং একই সাথে সিঁদুর খেলা কখন শুরু হবে বা সর্বশেষ আয়োজনের ব্যাপারে জানতে চাই। কিছুক্ষণ আগে থেকে আসলে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এবং এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই দুর্গাকে আসলে বিসর্জন দেওয়া হবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল, যদি আমি আপনাকে একটু দেখাই যে আসলে যে দুপুর 3টা থেকে নারায়ণগঞ্জের যারা সনাতনী ধর্মের ভক্ত শিষ্য অনুসারী আছেন তারা আসলে সকলে এই রামকৃষ্ণ মিশনে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা তাদের দুর্গা মাকে বিদায় দেওয়ার জন্য শেষবারের মতো কেউ দেখে নিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ উৎসব করতেছেন এবং সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তারা দুর্গার কাছ থেকে সিঁদুর নিয়ে দুর্গার পায়ের কাছ থেকে তারা নিজেরা মাখছেন এবং গায়ে দিচ্ছেন এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দিচ্ছেন। এর মধ্যে তারা আমাদেরকে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলল এটা দিয়ে তারা আসলে সংসারের কল্যাণের জন্য, স্বামীর কল্যাণার্থে তারা আসলে মূলত কাজটা করে থাকে। রয়্যাল যদি সকালকার কথা বলতে হয়, সকালে বিহিত পূজার মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে এবং এখনই কিছুক্ষণ পর এই সিঁদুর খেলা শেষে সেই বিসর্জনের কার্যক্রম শুরু হবে। বিসর্জন স্থল প্রস্তুত নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়ে। সেখানে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রস্তুতি আমরা সেখানে লক্ষ্য করেছি। জেলা প্রশাসনের লোকজন সেখানে ভিজিট করেছে এবং তারা যেখানে বিসর্জন দিবে সেখানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না করে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে খুবই উৎসবমুখর একটা পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে এবারের সুন্দরভাবে উদযাপিত হচ্ছে নারায়ণগঞ্জের এই দুর্গাপূজা। এই বছরের জন্য আসলে দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছে, হয়তো আগামী বছর আবার এই সময় তারা ওনাকে আবার গ্রহণ করবে রয়্যাল। তো আমরা আজকে যদিও দিনটা হচ্ছে বিরহের, দুর্গা মাকে আজকে তারা বিদায় দিবে, কিন্তু তার মাঝে তারা আনন্দ খুঁজে নিয়ে চেষ্টা করছে যে দশমীর আনন্দে তারা অ্যাকচুয়ালি খুব আনন্দিত। আমরা এরকমটাই দেখলাম তাদের মধ্যে। তো ধর্মীয় সম্প্রীতি নিয়ে এবং এবারের আয়োজন নিয়ে তারা মোটামুটি খুশি এবং তারা দেশের জন্য এবং প্রত্যেকটা মন্দিরে দেশের জন্য কথা বলেছে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের সামগ্রিক কল্যাণের জন্য এখানে মন্দিরে মন্দিরে আলোচনা হয়েছে, দোয়া প্রার্থনা করা হয়েছে এবং আজকে এই কিছুক্ষণ পর এখান থেকে দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হবে শীতলক্ষা পাড়ে এবং সেখান থেকেই সর্বশেষ তাকে বিদায় দেওয়া হবে। রয়্যাল, নারায়ণগঞ্জ থেকে এই রামকৃষ্ণ মিশন থেকে এই ছিল আমার কাছে রয়্যাল। ধন্যবাদ হাবিব রহমান। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার অপ্রসার যুক্ত হব। দর্শক, আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান। দর্শক, এবার আমরা পটুয়াখালী রাঙামাটির দিকে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু, সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সাথে। মিলন কর্মকার, বিসর্জনের প্রস্তুতি কেমন দেখছেন? কখন কবে বিসর্জন শুরু হচ্ছে? আজকে আমি এখন যে মন্দিরে রয়েছে, আপনি জানেন যে কলাপাড়ার সবচেয়ে কেন্দ্রীয় মন্দির, এই মন্দিরে ঠিক রাত 12টায় পূজা দুর্গা প্রতিমা বিসর্জন হবে। কিছুক্ষণ আগে কিন্তু এই মন্দিরে যে হিন্দু সম্প্রদায়ের নারী শিশুদের অংশগ্রহণে কিন্তু সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে। যারা এই মন্দিরের যে পূজা মণ্ডপ, মন্দির সংলগ্ন যে পুকুরে হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে এবং এখানকার যে 5 দিন ধরে যে উপজেলার যে 15টি মন্দিরে কিন্তু খুবই উৎসব উদ্দীপনার মন্দিরে পুজো উদযাপন হচ্ছে। আমি আপনাকে এই মুহূর্তে নিয়ে আসছি জগন্নাথ আখড়া মন্দির কমিটির যে সভাপতি, তার কাছে যে আপনাদের আজকে কি ধরনের অনুষ্ঠান ছিল? আজকে আমাদের হাঁস খেলা প্রতিযোগিতা ছিল বিকাল 3টায়, সিঁদুর খেলা ছিল 4টায়। এখন আমাদের সন্ধ্যাকালে ঘট বিসর্জন হবে 8টায়, রাত 9টায় আমাদের হবে, আমাদের আরতি প্রতিযোগিতা হবে। রাত 12টা 1 মিনিটে আমাদের প্রতিমা বিসর্জন হবে। তার মাধ্যমে আমাদের আজকে বিজয়া দশমী শেষ হবে
তা আমরা সবাইকে স্বাগত। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আজকে পুজো উদযাপন কমিটির যে কর্মসূচি। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে কলাপাড়ায় যে 15টি মন্দির রেখে বেশ কিন্তু শান্তিপূর্ণভাবেই পুজো উদযাপন হচ্ছে। প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এবছর কিন্তু কোনো ধরনের কোনো মন্দিরে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা যে বিষয়টি বলেছেন তারা কিন্তু এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করেছেন। এই ছিল আমার সাথে আমার কাছে কলাপাড়া থেকে সর্বশেষ। ধন্যবাদ কর্মকার রাজু। আশা করব সব নিরাপত্তার সাথেই বিসর্জন কার্যক্রম শেষ হবে এবং সবাই ঠিকমতোই আয়োজন পালন করতে পারবে। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন মিলন কর্মকার রাজু। শুনছিলাম সেখানকার বিজয়া দশমীর শেষ বিসর্জনের কার্যক্রমের শেষ কার্যক্রমগুলো। এবার অন্যান্য খবর। শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ তুলে অবরোধে চলা খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা দায়ের করেছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খাগড়াছড়ি সদর থানার 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 250 জন থেকে 300 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার 1টি এবং গুইমারা থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। তবে এখনও 144 ধারা বলবৎ রয়েছে। গুইমারার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বরগুনায় মেডিকেল বর্জ্য দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এলাকার লোকজনের দাবি, সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা বর্জ্য শোধন না করে ফেলা হচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনায় 122টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও লাইসেন্স আছে মাত্র 26টির। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন 11 ধরনের বর্জ্য উৎপাদিত হয়। এসবের মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। এছাড়া আরও আছে অ্যানাটমিক্যাল ও তেজস্ক্রিয় বর্জ্য। এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে নষ্ট ও শোধন করার কথা থাকলেও কিছুই মানছে না প্রতিষ্ঠানগুলো। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, এসব বিষয়ে কোনো ধারণা নেই তাদের। বর্জ্য সংগ্রহ করে ফেলে দেয়াই তাদের কাজ। এক মহিলা আনে, আমরা আনি না, আমরা ওই একটাই আনি। হ্যাঁ, ময়লা হয় অল্প। হ্যাঁ, তা আজকে ডাস্টবিনে যাই নেই। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য সংগ্রহ করে সরাসরি ফেলা হচ্ছে পায়রা নদীতে। অথচ এই নদীর দুই পারের বাসিন্দারা খাবার ও দৈনন্দিন কাজের জন্য নির্ভরশীল এই নদীর উপর। দেখা যায় যে সড়কের পাশে গন্ধে কিন্তু হাঁটা যায় না, হাঁটা চলা খুব দুষ্কর। এই বর্জ্য নিষ্কাশনের জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি। পাথরঘাটা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণেও দেখা গেছে অব্যবস্থাপনা। এই দুই উপজেলার সকল চিকিৎসা বর্জ্য ফেলানো হচ্ছে বিষখালী নদীতে। কুকুরের খাবারগুলো খায়, যাতে ওদের মুখের মধ্যে যে সুইটু এগুলো ঢুকে যাতে এই নিয়ে আবার ওরা পরিবেশের মধ্যে ছড়াই পড়ার কারণে এটা পরিবেশেরও একটা হুমকি স্বরূপ। এগুলো রাত্রে নিয়ে আসে, আমরা দেখি না, রাত্রে দেখি, পরে দেখি এগুলো আছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার কারণে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। মেডিকেল বর্জ্য আমরা বিভিন্ন কালার কোড মেনটেন করে সেখানে আমরা বর্জ্যটা ডিসপোজাল করি। তবে হ্যাঁ, কিছু বর্জ্য যদি সাধারণ বর্জ্যের সাথে মিশে যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তবে জেলা প্রশাসক জানালেন ব্যবস্থা নেয়ার কথা। এই বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়গুলোর বিষয়ে তাদেরকে অবহিত করে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব। আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা দানকারীর প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পুড়িয়ে ফেলা, কিছু বর্জ্য মাটির নিচে পুঁতে রাখা ও জীবাণুমুক্ত করার নিজস্ব ব্যবস্থাপনা থাকতে হবে। কিন্তু জেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে এর কোনোটাই নেই। ইমরান টিটু, 71, বরগুনা। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের নানা এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা 12টার দিকে গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।
একই রকম অবস্থা খুলনা বিভাগের বেশিরভাগ জেলার। আজ ভোর থেকে অন্যান্য দিনের মতো শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। বৃষ্টি শুরু হলে বিভিন্ন স্থানে আটকে পড়ে বিপাকে পড়েছেন তারা। বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে, তবে কখনো ভারী কখনো গুড়ি। বেলা 12টা পর্যন্ত 26.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরের জন্য 1 নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, তবে ব্যাহত হয়েছে জনজীবন। কর্মক্ষেত্রে যাই 8টা, 8:30, 9টার মধ্যে, এখন যাইতে হইতেছে প্রায় 10:30, 10:30 বেজে গেছে। গরমে একটু অস্বস্তি বোধ হয়েছে, কিন্তু এখন একটু ভালোই লাগছে। বৃষ্টির কারণে চলাফেরা একটু সমস্যা হচ্ছে আর কি। আবহাওয়া খারাপ, এই জন্য মানুষজন নামে না। কলাপাড়া ও কুয়াকাটা উপকূলে ঝড়ো বাতাস সহ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিরে আসছে মাছ ধরার ট্রলার। এরই মধ্যে তারা আশ্রয় নিয়েছেন কলাপাড়ার অলিপুর ও মহিপুর মৎস্য বন্দর সহ নদীর মোহনায়। কলাপাড়া প্রায় 20,000 একর আমন ধানের ক্ষেতে 1.5 থেকে 2 ফুট পানি জমে গেছে। 3 ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমরা ধান দিতে পারি না, তরমুজ চাষ করতে পারি না, বিভিন্ন সমস্যা আছে। আমরা পানির কারণে কৃষিকাজ করা যায় না, ফসলি জমি মনে করে নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, রান্না বান্না করা যায় না, জ্বরে যখন তলাই যায়। কমপক্ষে 7-8 দিন পর্যন্ত জোবা থাকে, ওই সময় উঠোন, বাড়িঘর, পাকের ঘর সব তলাইয়ে যায়। এদিকে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার আন্দারমানিক, রাবণাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙা নদীর তীরের বাসিন্দারা। পটুয়াখালী, রাঙ্গাবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে জেলেদের ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সকাল 6টায় গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 26 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শাকিলা শম্পা, 71। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকা হঠাৎ করে ভাঙনে ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে পারবিষ্টপুর এলাকায় রাস্তাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে মিশে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী ও এলাকার কৃষক পরিবার। এলাকাবাসী বলছে, প্রতি বছরই এখানে ভাঙন হয়, কিন্তু এবারের ভাঙন ভয়াবহ। আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নবগঙ্গা নদী পাড়ে তীব্র হচ্ছে ভাঙনের সুর। নড়াইলের পারবিঞ্জপুর বাজার এলাকার কৃষি জমি, দোকানপাট ও রাস্তা এক রাতে নদীতে মিশে গেছে। এলাকার লোকজন বলছেন, প্রতি বছরই এখানে ভাঙন হয়, কিন্তু এবারের ভাঙন এত ভয়াবহ হবে তা তারা চিন্তাও করতে পারেননি। এই জায়গায় দোকান ছিল, এই যে মুদিখানার দোকান, কসমেটিক দোকান, এরপরে নির্ভর করতো আমার সংসার। 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে, আর একটা দোকান যাবে। আমার একটা না, কিন্তু 5-6টা দোকান একসাথেই মুহূর্তের মধ্যে দেখতে চলে গেছে। যা কিছু আছে হুমকির মুখে আছে, এগুলো ঠিক এখন যদি সমাধান না করা, এগুলো বাঁচানো কোনো সম্ভব না। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে ভেঙে পড়বে এখানকার অর্থনীতি, বলেন এলাকার প্রতিনিধিরা। তারা বলেন, শুধু বাজার নয়, রাস্তা, মসজিদ, স্কুল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এখন এটা দৌড়তু বাস্তা দিয়ে এটা ইমার্জেন্সি ব্যবস্থায় ঘোষণা করে এটা স্থায়ী সমাধান পানি বোর্ডের কাছে আমাকে আবেদন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছি। এবারের ভাঙনে 10টি দোকানঘর, রাস্তা ও কৃষি জমি নদীতে বিলীন হয়ে গেছে বলে জানায় এলাকাবাসী। নূর তাজমিন নীর, 71। বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রুহুলের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত যুবদল নেতার বাড়িতে গিয়ে তার মাকে তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি পরিবারের জন্য দেয়া সহায়তার অর্থ তুলে দেন। তিনি জানান যুবদল নেতা সোয়েব সরকার হত্যাকাণ্ডের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। গত 30শে সেপ্টেম্বর বগুড়ার কাহালু উপজেলার মাগুরা গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা সোয়েব সরকার রুহুলকে হত্যা করে। জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতি সভাপতি প্রার্থী বাপ্পিকে ফ্যাসিস্টদের দোষর দাবি করে অবঞ্চিত ঘোষণা করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। দুপুরে শহরের ফৌজদারি চত্বরে হয় এই মানববন্ধন। এ সময় বক্তারা অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পি আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। জেলার সরকারি বেসরকারি স্বাস্থ্য বিভাগ তিনি জিম্মি করে রেখেছিলেন। আগামী 4 অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন তিনি। পূর্বাচল 300 ফিট সড়কে ফুট ওভারব্রিজ সহ অন্যান্য দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে এলাকাবাসী। সকালে সড়কের মস্তু এলাকায় এই কর্মসূচি করে এলাকার লোকজন। তারা জানান পূর্বাচল 300 ফিট সড়ক নির্মাণের সময় মাস্তুল এবং পিঙ্ক সিটি এলাকায় ওভারব্রিজ নির্মাণের কথা থাকলে তা করা হয়নি। এদিকে সড়কের উভয় পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রায় 4 থেকে 5 হাজার বিভিন্ন বয়সের মানুষ পারাপার হয়। এছাড়া সড়কটির কোথাও কোনো পুলিশ বক্স, জেব্রা ক্রসিং না থাকায় সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেট কার প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাদ্যযন্ত্র ছাড়াই নাক, মুখ ও হাতের আঙ্গুলের সাহায্যে 3 শতাধিক গানের সুর তুলতে পারেন গাইবান্ধার শহীদুল ইসলাম। তার এমন সুরের প্রতিভা দেখে এলাকার লোকজন তাকে সুরের জাদুকর নামে ডাকেন। শহীদুল গাইবান্ধা শ্রম অফিসের একজন কর্মচারী। 14 বছর বয়স থেকেই তিনি বাদ্যযন্ত্র ছাড়াই আয়ত্ত করেছেন যে কোনো গানের সুর। শামীম আল সাম্মুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক পরিবেশ যেন গানের সুরে মুগ্ধ। বাঁশি বা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই একের পর এক গানের সুর তুলে এলাকায় সাড়া ফেলেছেন শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, কৈশোর থেকেই নাক, মুখ ও হাতের আঙুলের সাহায্যে আয়ত্ত করেছেন এই গানের সুর। সময় পেলেই মেতে ওঠেন সুরের আড্ডায়। এক পর্যায়ে দেখি যে আমি গান শুনি এবং গান ওঠার চেষ্টা করি। তো দেখি যে না, আস্তে আস্তে আমি গানের সুর উঠাইতে পারি এবং কন্ট্রোল করতে পারি, সুরের স্কেল মিল দিতে পারি। পরবর্তীতে আমি চেষ্টা করতে করতে এখন আমি বর্তমানে 200-300 গানের সুর উঠাইতে পারি। এলাকায় সুরের জাদুকর হিসেবে পরিচিতি পেয়েছেন শহীদুল। শ্রোতারা বলেন, এমন প্রতিভা বিরল। তারা চান বড় কোনো আসরে তার এই প্রতিভা বিকশিত হোক। হাজার হাজার জন নাচতে পারে, হাজার হাজার জন গাইতে পারে, এগুলো চেষ্টা করলে মানুষ করতে পারে, কিন্তু ওর যে প্রতিভাটা, এটা কখনো চেষ্টা করে কেউ করতে পারবে না। সে বাদ্যযন্ত্র ছাড়াই যে সে মুখের মানে কণ্ঠের সাহায্যে যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের যে আওয়াজ তুলতে পারে, এটা আসলে শুধু আল্লাহ গড গিফটেডই হতে পারে। অসাধারণ প্রতিভা। আমরা ভাইয়ের কাছে আশা রাখি যে তিনি আরো সুন্দর সুন্দর গান এভাবে সুরের তালে আমাদেরকে উপহার দেন। শিল্পী শহীদুল ইসলাম 1984 সালে রংপুর জেলার মিঠাপুকুরের চানপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাকুরির সুবাদে তিনি গাইবান্ধা সদরে বসবাস করছেন। নূর তাজমিন নীর, 71। দর্শক, চলছে দেশঝোঁক। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।